সময় আসলে মানুষের বাজেট যখন নিয়ে আলোচনা হয় তখন কিন্তু মানুষের একটা বাড়তি আগ্রহই থাকে কিনতে পারুক আর না পারুক। সেটা হচ্ছে গাড়ির দাম এবার কেমন হচ্ছে, গাড়ির দাম কি বাড়ছে না কমছে। আমরা বরাবরই গত কয়েক বছর ধরে দেখেই আসছি যে গাড়ির দাম বরাবরই আসলে বাড়ানো হচ্ছে। যেই নতুন অর্থ বছরের বাজেট আজকে প্রস্তাব করা হবে সংসদে, সেখানে আপনার কাছে কি তথ্য রয়েছে? গালিব, গাড়ির বিষয়ে কয়েকটি তথ্য আমার কাছে রয়েছে। প্রথমে যে তথ্যটা দিয়ে আপনাকে আসলে শুরু করতে চাই সেটি হচ্ছে যে এমপি যারা মানে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য থেকে যারা আসলে মন্ত্রী হন, বিরোধী দলের চিফ হুইপ হন, সরকারি দলের চিফ হুইপ হন, অর্থাৎ আমরা যদি একটু বলতে চাই যে এই যে গাড়ির যে শুল্ক হার সেটি যদি যারা সংসদ সদস্যরা এতদিন ধরে আমাদের হাতে যে 1973 সালে একটি প্রেসিডেন্ট অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্ট অনুযায়ী এখনও পর্যন্ত যারা আপনার গাড়ি আমদানি করে থাকে তাদের আমদানি যে শুল্ক, সেই শুল্কে কিন্তু 25% পর্যন্ত আমদানি শুল্ক আসলে বসবার একটা সম্ভাবনা ছিল। যদিও এখনও পর্যন্ত আইনি জটিলতায় সেটির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটি আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত মানে আমরা জানতে পারিনি। তবে এতটুকু বলে রাখতে চাই গালিব, যদি একটি 4000 সিসির গাড়ি অর্থাৎ 1 কোটি টাকা মূল্যের যদি আমি একটা গাড়ি কিনতে চাই, মানে সাধারণ জনগণ এবং এমপিদের ক্ষেত্রে পার্থক্যের জায়গাটা হচ্ছে সাধারণ জনগণ এমপিরা যদি কিনতে চায় তাহলে এটি 1,20-25 লাখ টাকা তাদেরকে খরচ করতে হবে, আমদানি শুল্ক যেহেতু যুক্ত হবে, এবং এই আমদানি শুল্কটা কিন্তু সাধারণ জনগণের উপরে বর্তাবে। সেক্ষেত্রে এখন বর্তমান সময়ে 500% একটি 4000 সিসির গাড়ির উপরে কিন্তু সাধারণ মানুষকে আমদানি শুল্ক এবং সম্পর্ক শুল্ক দিতে হয়। সেক্ষেত্রে সেই গাড়িটির দাম কিন্তু 5 কোটি টাকার বেশি ছাড়িয়ে যাবে, প্রায় 6 কোটি টাকা বা 5.5 কোটি টাকা ছাড়িয়ে যাবে যদি এটি 25% আমদানি শুল্কটি যুক্ত হয়। সুতরাং গালিব বুঝতে পারছেন, আর যদি এটি 25% আমদানি শুল্ক যুক্ত না হয় সেক্ষেত্রে এখন বর্তমানে গাড়ির যে অবস্থাটি রয়েছে সেটি আমরা এই যে আমার সামনে যে গাড়িটা এসে দাঁড়ালো, এই গাড়িটি আসলে এখন আমি যদি কিনতে যাই তাহলে আমার কত টাকা বাড়তি দিতে হচ্ছে? গালিব, এবার একটু আমরা যদি বলি, আমরা নীল গাড়িটি নিয়ে কথা বলছি। এই যে নীল গাড়িটি একটি গাড়ি যেখানে আমরা জানি যে আমাদের গাড়ির বাজারে হাইব্রিড, নন হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি রয়েছে। এবার আমরা বা আমাদের সরকারের কথা যদি বলি গালিব, তাহলে বর্তমান সময়ে কার্বন নিঃসরণ এবং পরিবেশ বান্ধব করবার জন্য 2030 সালের মধ্যে সরকার চায় বাংলাদেশে যে গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে সেই গাড়িগুলো কমপক্ষে 30% যেন ইলেকট্রিক গাড়ি হয়ে থাকে, অর্থাৎ আমরা যেটাকে সংক্ষেপে ইভি বলে থাকি। এবার এই সরকার যেহেতু ইভিকে অনেক বেশি জনপ্রিয় করতে চায়, সাধারণ মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে চায়, সেই জায়গা থেকে ইলেকট্রিক গাড়ির বর্তমান যে সম্পূরক শুল্ক গালিব এটি কিন্তু অনেক বেশি, সেটি প্রায় 89%। অর্থাৎ বাংলাদেশ শুধু নয়, আমরা যদি দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করি, এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এমনকি মায়ানমারের কথা যদি চিন্তা করি, মিয়ানমারের থেকেও কিন্তু আমাদের বাংলাদেশে যে ইলেকট্রিক গাড়ি সেটির কিন্তু শুল্ক দিতে হয় 89%, মানে অনেক বেশি। সেই জায়গায় ইলেকট্রিক গাড়ি যারা ব্যবহার করতে চান তাদের জন্য একটা সুখবর আসতে পারে, যেহেতু ইলেকট্রিক গাড়ি যারা ব্যবহার করেন বা বারভিডা অর্থাৎ গাড়ির আমদানিকারক যে সংগঠন, তারা দীর্ঘদিনের দাবি দিচ্ছে। আমরা সোনালী কালারের গাড়িটা নিয়েও আমরা কথা বলবো একটু পরে, তার আগে আমি একটু ইলেকট্রিক গাড়িটা শেষ করে আসতে চাই গালিব, যে প্রায় 50 থেকে 60% তারা এই শুল্কটাতে মানে ছাড় চান। সেক্ষেত্রে 89% যে এখন আমাদেরকে শুল্ক দিতে হয় সেটি কমে আসবার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার একটু সোনালী কালারের গাড়িটা নিয়ে কথা বলতে চাই গালিব। গাড়ির পরিবেশ বান্ধবের কথা যদি চিন্তা করি, সব থেকে 1 নম্বরে হচ্ছে ইলেকট্রিক গাড়ি, দ্বিতীয়ত হচ্ছে হাইব্রিড গাড়ি। এবং আপনি জেনে থাকবেন যে এখন আমাদের 2001 সিসি থেকে শুরু করে যদি 4000 সিসির কথা আমি কিছুক্ষণ আগে বললাম, সেই জায়গায় 45 থেকে 350% ট্যাক্স মানে অর্থাৎ সম্পর্ক শুল্ক কিন্তু হাইব্রিড গাড়ির ক্ষেত্রে দিতে হচ্ছে। আগের কথা ফিরে আসি, সরকার যেহেতু চায় পরিবেশ বান্ধব গাড়ির ব্যবহার বাড়াতে, আমরা জানি গত বছর অর্থাৎ গত বাজেটে কিন্তু নতুন করে গাড়ির উপর নতুন করে শুল্ক আরোপ করা হয়নি, অর্থাৎ তার আগের বছর 2022-23 অর্থ বছর যেটি ছিল সেখানে যে পরিমাণ শুল্ক বেড়েছিল সেটি কিন্তু গত বছর ধার্য করা মানে একই রকম রাখা হয়েছিল। সেই জায়গা থেকে এমনি যেহেতু ডলার সংকটের কারণে আমাদের এলসি জটিলতা হচ্ছে, ছাড়পত্র দিতে পারছে না, গাড়ির দাম কিন্তু হাতের নাগালের বাইরে চলে গেছে, সেই জায়গা থেকে হাইব্রিড গাড়ির এটিও কিন্তু ছাড় দেয়া হতে পারে ইলেকট্রিক গাড়ির সাথে। কিন্তু আমাদের কাছে যতটুকু তথ্য আছে গালিব, নন হাইব্রিড গাড়ির উপরে হয়তো একটু কর আরোপ হতে পারে, কারণ বর্তমানে আমরা যেটি জানি যে একটি নন হাইব্রিড গাড়ি কিনতে হলে 200 থেকে 500% পর্যন্ত সম্পর্ক শুল্ক দিতে হয়, কারণ নন হাইব্রিড গাড়ি যেহেতু জ্বালানি তেলে চলে এবং পরিবেশ, আপনি জানেন গাড়ির কালো ধোঁয়া থেকে পরিবেশের একটা বড় রকমের হুমকি তৈরি হয়, প্রভাব পড়ে। সেই জায়গা থেকে এই তেলের গাড়ির উপরে বলা চলে আসে, জি এই ক্ষেত্রে তেলের গাড়ির উপরে অর্থাৎ নন হাইব্রিড গাড়ির উপরে হয়তো একটি করের চাপ আসতে পারে, সেটি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তবে গালিব সার্বিকভাবে যদি আমি বলি তাহলে ডলার সংকট এবং এই যে আমাদের বলছে এলসি হচ্ছে না, যার কারণে
কারণে প্রায় 30 লাখ টাকা, অর্থাৎ আপনি আমি যদি একটা গাড়ি কিনতে চাই বা মধ্যবিত্ত যখন একটি গাড়ি কিনতে চায় তাকে কমপক্ষে 30 লাখ টাকা বাজেট করতে হবে, যেটি 2 বছর আগেও 22 থেকে 23 লাখ টাকা একটি গাড়ি পাওয়া যেত, সেটি কিন্তু 30 লাখ টাকার নিচে এখন একেবারে গাড়ি হাতের নাগালের বাইরেই বলা যায় মধ্যবিত্তের। আবির, একেবারে সাধারণ মানুষের যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আগ্রহ থাকে, আপনি সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলেন যে সেবা খাতে আসলে মানুষের খরচ বাড়বে কিনা, সেই সাথে গাড়ির খরচ বাড়বে কিনা। নিশ্চয়ই অন্য তথ্য নিয়ে যেমন মানুষজনের কিন্তু আরও আগ্রহ আছে যে আসলে এই যে বাজেট যখন ঘোষণা হয় তখন কোন পণ্যের দাম বাড়লো কিংবা কমলো, নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনি আমাদেরকে জানাবেন।